আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টপার্স একাডেমিক কেয়ার। আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাকে জোরালো করতেই আমাদের এই আয়োজন। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 3 ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন নিয়ে। এই চ্যানেলে ধারাবাহিকভাবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় ক্লাস আসতে থাকবে, তাই তোমাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামীকালকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 2 নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 3 এর ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন নিয়ে। তাই সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে তোমাদের চ্যাপ্টার 3 এর আদ্যপান্ত যত কিছু আছে সব ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে চলো প্রথমে আমরা ব্যাপন নিয়ে আলোচনা করি। আচ্ছা, ব্যাপন নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে আমরা পদার্থ সম্পর্কে কিছুটা জেনে নিই। আমরা আগে থেকেই জানি যে পদার্থ হলো 3 ধরনের হয়ে থাকে। একটা হলো কঠিন পদার্থ, একটা হলো তোমার তরল, একটা হলো বায়বীয়। আমাদের পদার্থ হলো 3 ধরনের, একটা হলো কঠিন, একটা তরল, আর একটা বায়বীয়। আচ্ছা, আমরা ফ্রিজ থেকে যে বরফগুলা বের করি এগুলো কি আমাদের কঠিন পদার্থ। ফ্রিজের বরফ হলো এক ধরনের কঠিন পদার্থ, এটা আমরা সবাই জানি। এবং এই কঠিন পদার্থ, এই বরফটাকে যখন আমরা বাইরে নিব, ফ্রিজ থেকে বের করব, তখন এটা পরিবেশ থেকে কিছু তাপ পায় এবং এই তাপ পেয়ে বরফ পানিতে পরিণত হয়। রাইট, বরফটা আমাদের পানিতে পরিণত হয়। তারপর এই পানিটাকে নিয়ে যখন আমরা একটা পাতিলে নিয়ে তাপ দিই, তখন সেটা কি বায়বীয় পদার্থে পরিণত হয় বা গ্যাসে পরিণত হয় বা জলীয় বাষ্পে পরিণত হয়। এরকম আমরা ধোঁয়া দেখি, তাই না? পানিকে যখন আমরা চুলায় তাপ দিই তখন সেটা আমাদের বায়বীয় পদার্থ। এই ধোঁয়াটা বা জলীয় বাষ্পটা হলো বায়বীয় পদার্থ। তাহলে এই কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দেখি যে কঠিন পদার্থের আরেকটা বিষয় বলে নিই, পদার্থ হলো আমাদের অসংখ্য অণু দ্বারা গঠিত। পদার্থ অসংখ্য অণু দিয়ে গঠিত। হ্যাঁ, এটা জেনে রাখি। এই যে আমরা পদার্থ দেখি সেটা হতে পারে বই, খাতা বা যে কোনো মার্কার। এই পদার্থগুলো অসংখ্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। হ্যাঁ, তাহলে কঠিন পদার্থের মাঝেও এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে। তো এই বরফের ক্ষেত্রে দেখা যায় যে এর অণুগুলো একসাথে লেগে লেগে থাকে। অনেকগুলো অণু একসাথে লেগে লেগে থাকে বা এদের ঘন আকারে থাকে। হ্যাঁ, এই অণুগুলো কি ঘনীভূত আকারে থাকে, ঘনীভূত আকারে থাকে কঠিন পদার্থের অণুগুলো। এই কঠিন পদার্থের মধ্যে যেই অণু আছে, যে কোনো পদার্থের মধ্যে অসংখ্য অণু আছে, তাহলে আমাদের এই কঠিন পদার্থের বা বরফের মধ্যে যে অণুগুলো থাকে এগুলো ঘনীভূত আকারে থাকে, একসাথে লেগে লেগে থাকে। যখন এই বরফটা তাপ পেল, তাপ পেলে অবশ্যই পানি হবে। তো যখন পানিতে পরিণত হয় তখন কি হয়, যেমন এই বরফটাকে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন আমরা তাপ দিই তখন সেটা পানিতে পরিণত হয়। তখন কি হয়, এই অণুগুলো পরস্পর থেকে কিছুটা আলাদা হয়, কারণ অণুগুলো তাপ
পেলে একটা গতিশক্তি পায়, এবং এই গতিশক্তির কারণে এরা এই অণুগুলো তাদের কাছ কাছ থেকে কিছুটা আলাদা আলাদা হয়ে যায়, কিছুটা দূরে সরে যায়। এই যখন অণুগুলো দূরে সরে যাচ্ছে তখনই সেটা কি আমাদের পানি। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে অণুগুলো যখন দূরে দূরে চলে যাচ্ছে তখন আমরা সেটাকে বলি পানি। এই পানির ক্ষেত্রে অণুগুলো দূরে থাকে এবং অণুগুলো কিছুটা গতিশক্তি লাভ করে, যার কারণে দেখবে যে পানি এটা বরফের মতো এরকম স্থির না। বরফ তো স্থির, বরফ যেখানে রাখবা সেখানে এটা স্থির অবস্থায় থাকে, কিন্তু পানি যখন আমরা কোনো মেঝেতে ঢালবো তখন দেখবো পানি এটা চলতেছে। তার মানে কি পানিটা গতিশীল। গতিশীল কেন? কারণ পানির অণুগুলো গতিশীল। আচ্ছা, যখন এই পানিকে আমরা আরো তাপ দিই, যখন পানিকে আমরা আরো তাপ দিই তখন এর অণুগুলো, ভিতরকার অণুগুলো আরো গতিশক্তি প্রাপ্ত হয়। হ্যাঁ, তখন আরো দূরে সরে যায় এবং বিক্ষিপ্তভাবে এই অণুগুলো ছুটতে থাকে। তাহলে জলীয় বাষ্প অসংখ্য অণু দ্বারা গঠিত, এবং এটা যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পায় তখন অণুগুলোর ভিতরকার গ্যাপ আরো বেড়ে যায়। এ বেড়ে যাওয়ার কারণে অণুগুলো বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। তার মানে গতিশীলতা, অণুগুলোর গতিশীলতা আরো বেড়ে যায়। হ্যাঁ, যেমন আমরা যে ধোঁয়াগুলো দেখি, এই ধোঁয়াগুলো গতিশীল, অনেক গতিশীল, এগুলোকে আটকিয়ে রাখা যায় না। হুম, এবং এরা বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে, তাই না? কারণটা কি? কারণ এই গ্যাস জাতীয় পদার্থের অণুগুলো হলো গতিশীল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে কঠিন পদার্থ, কঠিন পদার্থের অণুগুলো স্থির, কিন্তু তরল আর বায়বীয় পদার্থের অণুগুলো গতিশীল। এতটুক যুগে এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এক বাক্যে বলতে পারি, তাহলে আমরা এক বাক্যে বলতে পারি তরল ও বায়বীয় বায়বীয় পদার্থের অণুগুলো গতিশীল। এই পর্যন্ত যতটুকু জানলাম সেখানে আমরা দেখতে পেলাম যে আমাদের বরফটা হলো স্থির, কিন্তু আমাদের তরল ও বায়বীয় পদার্থের অণুগুলো হলো গতিশীল। আচ্ছা, এবং এই তরল এবং বায়বীয় পদার্থের এর একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তরল ও বায়বীয় পদার্থের অণুগুলো হলো গতিশীল, এটা হলো তরল ও বায়বীয় পদার্থের একটা বৈশিষ্ট্য। তরল এবং বায়বীয় পদার্থের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এদের অণুগুলো অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যায়। তাহলে আমরা এই দুইটা ইনফরমেশন মাথায় রাখি। প্রথমত, তরল ও বায়বীয় পদার্থগুলো গতিশীল, আর দ্বিতীয়ত এই তরল এবং বায়বীয় পদার্থের অণুগুলো অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যায়। আর আরেকটা কি শিখলাম যে পদার্থ অসংখ্য অণু দ্বারা গঠিত, সংখ্য অণু দ্বারা গঠিত। আচ্ছা, তাহলে এই তিনটা ইনফরমেশন আমরা মাথায় রাখবো। প্রথমত, পদার্থ হলো অসংখ্য অণু দ্বারা গঠিত। দ্বিতীয়ত, পদার্থের মধ্যে যে তরল এবং বায়বীয় পদার্থ আছে এরা হলো গতিশীল।
আর তৃতীয়ত, এই তরল এবং বায়বীয় পদার্থের যে অণুগুলো আছে সেগুলো অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যায়। এই যে যে তরল এবং বায়বীয় পদার্থের অণুগুলো এই যে আমাদের অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যাচ্ছে, যে প্রক্রিয়া যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি ব্যাপন। তাহলে এক বাক্যে আমরা বলতে পারি, যে প্রক্রিয়ায় তরল এবং বায়বীয় পদার্থের অণুগুলো অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যায়, সেই প্রক্রিয়াটি হলো ব্যাপন। ক্লিয়ার? যেমন ব্যাপনটা আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন আমরা একটা পার্কে গেলাম, হ্যাঁ, তো সেখানে হলো 3টা সিট। আচ্ছা, মানুষ হলো কয়জন? 5 জন। এখন আর উপায় কি? 3টা সিট, 5 জন আছি, তাহলে 5 জনের যায় কি বসতে হইতেছে চাপাচাপি করে। এখন বসার কিছুক্ষণ পর লক্ষ্য করলাম কি, অন্য জায়গায় আরো সিট আছে। তো ধরো তোমরা 5 জন বন্ধু গেলা, তো প্রথমে দেখলা যে 3টা সিটের একটা বেঞ্চ আছে। তো উপায় না পেয়ে কি 5 জন মিলে 3টা সিটের বেঞ্চে বসে পড়লা। এখন কিছুক্ষণ পর দেখলা অন্য জায়গায় আরো বেঞ্চ আছে, তখন তোমরা কি করবা? এই 5 জন কি এক সিটে থাকবা না অন্য জায়গায় চলে যাবা? ডেফিনেটলি তোমরা কিছু সংখ্যক থাকবা, 2 জন বা 3 জন থাকবা, আর বাকিদেরকে কি বলবা? ওই বেঞ্চ ফাঁকা আছে, ওখানে চলে যাও। রাইট? তো পদার্থের অণুগুলো ঠিক সেরকম। এদের যে অণুগুলো যদি অধিক ঘনত্বের স্থানে থাকে, তো তাদের প্রবণতা থাকে যে কম ঘনত্বের স্থানে যাও। যেমন ধরো তুমি একটা বোতল নিলে, হ্যাঁ, এই বোতলে মনে করো পানি আছে। তো তুমি যখন এই বোতলে এক পাশ দিয়ে ছিদ্র করবে, তখন তোমার এই পানিগুলো এখান দিয়ে বের হয়ে যাবে। কেন বের হবে? কারণ বোতলের মধ্যে যে পানিগুলো আছে এগুলার যে অণুগুলো, এগুলো হলো বোতলে রাখার কারণে অণুগুলো খুব কাছাকাছি কাছাকাছি অবস্থায় আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে অণুগুলো চিন্তা করলো যে বোতলের বাইরে তো পানির অণু নাই, পুরা ফাঁকা, তাই না? বোতলের ভিতরে পানি আছে কিন্তু বাইরে ফাঁকা। সেখানে কি পানির ঘনত্ব কম। তো সেই ক্ষেত্রে পানির এই অণুগুলো চিন্তা করলো যে আমরা কম ঘনত্বের স্থানে চাই। সে কারণে কি হয়, পানি বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ব্যাপনের আরো কিছু আমরা উদাহরণ দেখি। যেমন আম, ধরো আমরা তো বডি স্প্রে ব্যবহার করি, বা ঘরে পারফিউম, ঘরে দুর্গন্ধ দূর করার জন্য পারফিউম স্প্রে। তো পারফিউম যখন স্প্রে করি, এটা কি আমাদের পারফিউম, এটা যখন স্প্রে করি অবশ্যই আমরা দেখছি যে পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু কেন এটা হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি। তুমি যখন স্প্রে বোতল থেকে কোনো বডি স্প্রে বা যে কোনো ধরনের গ্যাস জাতীয় কোনো সুগন্ধি স্প্রে করছো, তখন তুমি স্প্রের সামনে তো এতটুকু জায়গায় ধরো গ্যাস বের হয়েছে, হ্যাঁ, প্রথম দিক দিয়ে তুমি চাপ দিলে তখন কিন্তু গ্যাস বের হলো। তাহলে প্রথম আমরা তো খালি চোখেও দেখতে পারি যে স্প্রে যখন করলাম তখন সামনে কিছু অনেকগুলো ফগ বা ধোঁয়া থাকে, এবং এটা আস্তে আস্তে কি অদৃশ্য হয়ে যায়। তাহলে প্রথম দিকে কি এই বোতল থেকে বের হওয়ার পরে গ্যাসে একটা নির্দিষ্ট জায়গায় তোমার অসংখ্য অণু একত্রিত হয়ে রয়েছে, এবং পরবর্তীতে এই অণুগুলো আরো ছড়াতে থাকে,
এবং আস্তে আস্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তাহলে প্রথম এই বোতলে তো ঘনত্ব তো অনেক বেশি ছিল। তারপর বের হওয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় এখানেও ঘনত্ব বেশি ছিল, এবং অণুগুলো তারপর আরেকটু কম ঘনত্বের স্থানে ছড়াতে ছড়াতে পুরা রুমে ছড়িয়ে পড়ে। তাহলে এটাই হলো মূলত কি আমাদের ব্যাপন প্রক্রিয়া। বা ধরো তুমি একটা পানির পাত্রে তুতের দ্রবণ, বা ধরো ওই যে আমরা নীল ব্যবহার করি না কাপড় চোপড়ে, ওই নীল এক ফোঁটা ফেললে, তো কিছুক্ষণ পর দেখা গেল ওই নীলটা পুরো পানির ভিতর ছড়িয়ে নীল বর্ণ ধারণ করছে। কারণ কি? তুমি যে ড্রপার দিয়ে যে নীলটা ফেললে, আচ্ছা তুমি যে পানিতে নীল ফেললে, তো দেখো তো নীল কি প্রথমে এই অবস্থানে ছিল, একবারে সব নীলের দ্রবণটা, হ্যাঁ, নীলের যে ফোঁটাটা এটা কি একটা ঘন ঘন আকারে ছিল। হ্যাঁ, এই নীলের ফোঁটাটা কি অনেক ঘন, নীলের সব অণুগুলো এখানে অবস্থান করছে, এবং দেখা যাচ্ছে যে নীলের আশেপাশে নীলের উপস্থিতি কম, নীলের ঘনত্ব কম। তাই নীল কি করে এই কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে পুরো পাত্রে ছড়িয়ে পড়ে, ব্যাপন প্রক্রিয়ার মতো। বুঝলাম। তাহলে এই যে ঘরে ধূপ বা আতর ছড়ানো, বা পানির পাত্রে এই আহ নীলের যে ফোঁটা ছড়িয়ে পড়া, এটা হলো ব্যাপন ক্রিয়ার মাধ্যমে ঘটে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা আলোচনা করি ব্যাপনের গুরুত্বটা নিয়ে। আমরা জানি যে উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন। উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কারণ আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য উদ্ভিদ এই বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং মাটির নিচ থেকে পানি শোষণ করে, এবং এই কার্বন ডাই অক্সাইড এবং পানি এর উপস্থিতিতে মূলত উদ্ভিদ তার খাদ্য বা তার শর্করা বা শর্করা জাতীয় খাবার তৈরি করে, যা তার উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড খুবই গুরুত্বপূর্ণ। এই কার্বন ডাই অক্সাইড মূলত, যেমন আমরা শ্বাস প্রশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এখন যদি ব্যাপন না থাকতো তাহলে এই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম, কার্বন ডাই অক্সাইড এই অবস্থানে রয়ে যেত। এই কার্বন ডাই অক্সাইডটা হলো গ্যাস জাতীয় বা বায়বীয় পদার্থ। তাহলে আমরা জানি যে বায়বীয় পদার্থ মূলত বায়বীয় পদার্থের অণুগুলো মূলত ব্যাপন ক্রিয়ার মাধ্যমে ছড়াতে থাকে। তাই যখন আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তখন এই কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়াতে 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 উদ্ভিদ পর্যন্ত পৌঁছায়। তাহলে ব্যাপনের গুরুত্বের ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি যে উদ্ভিদদের খাদ্য তৈরির অন্যতম প্রক্রিয়া সালোক সংশ্লেষণে ব্যাপন ক্রিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ব্যাপন ক্রিয়ার মাধ্যমেই উদ্ভিদদের খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড এই ব্যাপন ক্রিয়ার মাধ্যমেই উদ্ভিদ গ্রহণ করে থাকে। তাই গুরুত্বের
এক নাম্বার পয়েন্ট আমরা বলতে পারি সালোক সংশ্লেষণে। সালোক সংশ্লেষণে ব্যাপন ক্রিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আচ্ছা, তারপর আমাদের এই উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। তারপর উদ্ভিদ দেখো, এই যে তোমাদের এই উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করলো এবং পানি, না, রাসায়নিক বিক্রিয়া না, আচ্ছা, এটা হলো CO2, কার্বন ডাইঅক্সাইড হলো পানি। হ্যাঁ, এই দুইটা হলো বিক্রিয়া করে আমাদের উদ্ভিদ শর্করা উৎপাদন করে, আর হলো অক্সিজেনও উৎপাদন হয়। বিক্রিয়া করলে আমাদের কাঙ্ক্ষিত উপাদান উৎপাদন হয়, আর বাই প্রোডাক্ট হিসেবে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন যে শর্করা, যেটা উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন বেঁচে থাকার জন্য, সেটা উৎপন্ন করে উদ্ভিদ। আর বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ ত্যাগ করে, সরি, অক্সিজেন, উদ্ভিদ কি অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেন। তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শেষ করার পর অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেনটা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে আমাদের মানুষের কাছে এসে পৌঁছায়। হ্যাঁ, তাহলে অক্সিজেন আমরা কেন গ্রহণ করি? আমরা প্রতিনিয়ত শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি প্রতিনিয়ত। আমরা যে এই সরাসরি যে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি, এটা হলো জটিল শর্করা। আমরা প্রতিদিন যা খাচ্ছি, ভাত সহ রুটি সহ যে কোনো ধরনের শর্করা জাতীয় খাদ্য, এগুলো হলো জটিল শর্করা। এই জটিল শর্করা আমাদের শরীর সরাসরি গ্রহণ করতে পারে না। আমাদের শরীর গ্রহণ করতে পারে সরল শর্করা। সরল শর্করা। তাহলে এই জটিল থেকে সরল শর্করায় রূপান্তর করে যে প্রক্রিয়াটা, সেটার নাম হলো শোষণ। এবং এই শোষণ ঘটার জন্য আমাদের অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। অক্সিজেন ছাড়া শোষণ ঘটে না। তাহলে বুঝতে পারলাম শোষণটা কি? আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা দেখতে পারলাম যে শোষণের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে মূলত আমরা মানুষরা বা অন্যান্য প্রাণীরা অক্সিজেন গ্রহণ করি। তাহলে এই উদ্ভিদ থেকে যে অক্সিজেনটা বা পরিবেশে যে অক্সিজেনটা, এটা নির্দিষ্ট কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে না। আমরা জানি যে গ্যাস জাতীয় পদার্থ সবসময় ছড়াতে থাকে, অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে। তাহলে এই অক্সিজেনটাও মূলত ব্যাপন ক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রাণীর কাছে পৌঁছায়, যার কারণে আমরা শোষণ ক্রিয়া সম্পাদন করতে পারি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি শোষণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি O2। শোষণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ব্যাপনের কারণে সরবরাহ নিশ্চিত হয়। হ্যাঁ, তাহলে শোষণের ক্ষেত্রেও কি আমাদের ব্যাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তৃতীয়ত বলতে পারি আমরা প্রতিনিয়ত পুষ্টি উপাদান গ্রহণ করি, কারণ আমাদের দেহের জন্য পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই পুষ্টি আমাদের দেহে
দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছানোর জন্য এই পুষ্টিগুলো মূলত রক্তের সাথে মিশ্রিত হয়। হ্যাঁ, পুষ্টি নিজে নিজে হেঁটে হেঁটে এক এক জায়গায় যায় না, শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায় না। এই পুষ্টি উপাদানগুলো মূলত রক্তের সাথে দ্রবীভূত অবস্থায় থাকে। এই পুষ্টি উপাদানগুলো রক্তের সাথে দ্রবীভূত হয়ে, যেহেতু রক্ত একটা তরল পদার্থ, তাহলে আমরা জানি যে তরল জাতীয় পদার্থ গতিশীল এবং এরা অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে চলাচল করে। তাহলে এই রক্তের সাথে পুষ্টি উপাদানগুলো মিশ্রিত হয়ে বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায়। তাহলে এই পৌঁছানোর কাজটা কি ব্যাপনের মাধ্যমেই হয়ে থাকে। তাহলে ব্যাপনের গুরুত্বর ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি যে ব্যাপন সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড ব্যাপনের কারণেই সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়। দ্বিতীয়ত বলতে পারি শোষণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ব্যাপন ক্রিয়ার কারণেই সরবরাহ নিশ্চিত হয়। আর তৃতীয়ত বলতে পারি ব্যাপন ক্রিয়ার মাধ্যমেই শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। আচ্ছা, 4 নাম্বার আমরা বলতে পারি প্রস্বেদনের মাধ্যমে নির্গত জলীয় বাষ্প ব্যাপনের মাধ্যমে জলীয় বাষ্পের নির্গমন ব্যাপনের মাধ্যমে হয়। তাহলে আমাদের পরিবেশে ব্যাপন এই গুরুত্বপূর্ণ 4টা ভূমিকা পালন করে, এবং ব্যাপন না থাকলে আমাদের পরিবেশে যে জীবজন্তুগুলো এটা বেঁচে থাকাও সম্ভব নয়। ব্যাপনের কারণে ব্যাপন মাধ্যমে মূলত পুরো জীব, উদ্ভিদ, প্রাণী এগুলো জীবন বেঁচে থাকা সম্ভব হচ্ছে। কারণ সালোক সংশ্লেষণ যদি না ঘটতো তাহলে উদ্ভিদ তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারতো না, যার কারণে উদ্ভিদের কি মৃত্যু ঘটতো। আবার উদ্ভিদ খাদ্য তৈরি করতে না পারলে তাহলে কি সে অক্সিজেন ত্যাগ করতো না, এবং অক্সিজেন না ত্যাগ করার কারণে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যেত, যার কারণে আমরা প্রাণীর অক্সিজেন গ্রহণ করতে পারতাম না, যার কারণে আহ শোষণ প্রক্রিয়াও আমরা সম্পন্ন করতে পারতাম না, যার কারণে আমরাও কি শক্তিহীন অবস্থায় মৃত্যুবরণ করতাম। তারপর আমরা যে প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করি মূলত আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার জন্য। তাহলে এই পুষ্টি সরবরাহ হওয়ার জন্য ব্যাপনের প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাপন যদি না থাকতো তাহলে কি এই পুষ্টিও আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছাতো না, যার কারণে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতো। এবং চতুর্থত আমরা বলতে পারি যে প্রস্বেদনের মাধ্যমে যে জলীয় বাষ্প বের হয় তা মূলত ব্যাপনের মাধ্যমে হয়ে থাকে। এই 4টা পয়েন্ট, এবং এখান থেকেই এবং এই ব্যাপনের গুরুত্ব দেখবা তোমাদের পরীক্ষায় এসে পড়ছে। হ্যাঁ, তাহলে আশা করছি আমি ব্যাপন বিষয়টা তোমাদের বুঝাতে পারছি। এখন পরীক্ষায় কিরকম কোয়েশ্চেন আসতে পারে? পরীক্ষায় তোমাকে একটা উদ্দীপক দিবে, উদ্দীপকে তোমাকে
ব্যাপন সম্পর্কে কিছু ইঙ্গিত দিবে উদাহরণের মাধ্যমে। যেমন কি বলল যে আম মালিহা সে এক ফোঁটা নীলের দ্রবণ নিয়ে পানিতে দিল এবং কিছুক্ষণ পর দেখা গেল পুরো পানি নীলে ভর্তি হয়ে গেল। মানে কি নীল রং ধারণ করলো। হ্যাঁ, এরকম একটা উদাহরণ দিল। এখন বলল উদ্দীপকের আম ঘটনাটি আম উদ্দীপকের ঘটনাটি কোন প্রক্রিয়াকে নির্দেশ করছে? হ্যাঁ? তাহলে তুমি এখন আমাকে বলো, এখানে মূলত আমরা কোন প্রক্রিয়াকে ইঙ্গিত করছি? অবশ্যই ব্যাপনকে। কারণ এই যে এই পানিতে আমরা নীল দ্রবণ দিলাম, এটা যে ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হলো কি ব্যাপন। হ্যাঁ? কারণ এই নীল উচ্চ ঘনত্ব সম্পন্ন নীল নিম্ন ঘনত্ব সম্পন্ন পানির সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তার কারণ কি? এই ব্যাপনের মাধ্যমে। তাহলে তুমি উত্তর লেখার ক্ষেত্রে বলবা যে এটা ব্যাপনকে ইঙ্গিত করছে। তারপর তুমি ব্যাপন সম্পর্কে পরিচিতি দিয়ে এটা শেষ করে ফেললে। হ্যাঁ? তারপর ঘতে বলল যে তোমাকে পরিবেশে পরিবেশে উক্ত প্রক্রিয়াটির গুরুত্ব আলোচনা করো। তাহলে আমরা তো বুঝতেই পারলাম যে ওই প্রক্রিয়াটা হলো তোমার ব্যাপন প্রক্রিয়া। তাহলে ব্যাপনের পরিবেশে গুরুত্ব কি? এগুলা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবা, শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা অবিশ্রবণ নিয়ে আলোচনা করি। আচ্ছা, অবিশ্রবণ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা বিভিন্ন ধরনের পদ্মা নিয়ে আলোচনা। আমরা ৩ ধরনের পদ্মা সচরাচর দেখে থাকি। একটা হলো তোমাদের ভেদ্য পদ্মা, একটা হলো অভেদ্য পদ্মা, একটা হলো অর্ধবেদ্য পদ্মা। অর্ধবেদ্য পর্দা। তাহলে পৃথিবীতে এই ৩ ধরনের পদ্মাই পাওয়া যায়। একটা হলো তোমাদের ভেদ্য পদ্মা, একটা হলো অভেদ্য পদ্মা, একটা হলো অর্ধবেদ্য পদ্মা। ভেদ্য পদ ভেদ্য পদ্মা হলো এই পদ্মা দিয়ে দ্রব এবং দ্রাবক অণু উভয় চলাচল করতে পারে। এই অভেদ্য পদ্মা দিয়ে দ্রব ও দ্রাবক কেউই চলাচল করতে পারে না। কেউই চলাচল করতে পারে না অভেদ্য পদ্মা দিয়ে। আর তার মানে কি যে দ্রব ও দ্রাবক, দ্রব চলাচল করতে পারবে না, দ্রাবকও চলাচল করতে পারবে না অভেদ্য পদ্মা দিয়ে। আর অর্ধবেদ্য পদ্মা দিয়ে শুধু দ্রাবক চলতে পারে চলতে পারে কিন্তু দ্রব চলতে পারে না। ঠিক আছে, এতটুকু আমরা মাথায় রাখি। তাহলে ভেদ্য পর্দা এটা মূলত আমাদের কোষ প্রাচীরটা হলো, যে উদাহরণে বলতে চাই, কোষ প্রাচীরটা হলো আমাদের ভেদ্য পর্দা। কোষ প্রাচীর, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। অভেদ্য পর্দা, এর মধ্যে দিয়ে দ্রব দ্রাবক কেউই চলাচল করতে পারবে না। যেমন ধরো পলিথিন পলিথিনের মধ্য দিয়ে আম, পলিথিনের মধ্য দিয়ে যে কোনো দ্রবণ, এটা দেখবা কি পাস করতে পারবে না। এটা বাইরে যাওয়ার, ভিতরে তো আছে ভিতরেই থাকবে, বাইরে যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, কিন্তু এই কোষ প্রাচীর দিয়ে তুমি যে কোনো দ্রবণ নিবা, এটা খুব সহজেই ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে, বের হতে পারবে। দ্রব দ্রাবক যা আছে সব বাইরে যাইতে পারবে, আসতে পারবে। কিন্তু এই অর্ধবেদ্য পদ্মা এটা
এটার ক্ষেত্রে কি হয় যে দ্রাবক চলতে পারে, দ্রাবক চলতে পারে কিন্তু দ্রব চলতে পারে না। হ্যাঁ, যেমন উদাহরণ হিসেবে আম, আমরা বলতে পারি যে কিশমিশ, কিশমিশ, হ্যাঁ, কিশমিশ আছে না, আমরা তো চিনি কিশমিশটা কি। তো এটাকে আমরা একটা পানি ভর্তি গ্লাসে যখন কিশমিশ রেখে দিই, কিশমিশ তো প্রথমে দেখা যায় শুকনা, হ্যাঁ, চাপা চাপা অবস্থায় থাকে, হ্যাঁ, সংকুচিত থাকে। তাহলে এই সংকুচিত কিশমিশ, শুকনো কিশমিশ যখন আমরা পানির মধ্যে ছেড়ে দেই, তো অনেকক্ষণ পর আমরা দেখতে পারি কিশমিশ গুলো ফুলে ওঠে। কেন ফুলে ওঠে? কারণ এই কিশমিশের যে বাইরের পর্দাগুলা, বাইরে যে পর্দাগুলা, এগুলো হলো অর্ধবেদ্য পর্দা দিয়ে তৈরি। আমরা জানি যে এই পানিটা হলো দ্রাবক, পানিটা কি দ্রাবক, হ্যাঁ, তরল জাতীয় পদার্থকে আমরা মূলত দ্রাবক বলে থাকি। আর আচ্ছা, দ্রাবক দ্রব এটা নিয়ে একটু আগে জেনে নেই। ধরো একটা গ্লাসে তুমি পানি নিচ্ছ, হ্যাঁ, তাহলে পানিটা হলো তোমার দ্রাবক। তারপর তুমি এখন চিনির শরবত বানানোর জন্য চিনি অ্যাড করলা পানির ভিতরে, তাহলে চিনিগুলো হলো তোমার দ্রব। এবং দ্রাবক এবং দ্রব কি একত্রে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে কি চিনির শরবতটা হবে, তাহলে পুরো চিনির শরবতটা হলো কি তোমার দ্রবণ। এটা আমরা ক্লাস 6-এ পড়ছিলাম। যাই হোক, তাহলে এখানে পানিটা হলো কি দ্রাবক, হ্যাঁ, আর কিশমিশের ভিতরে গাঢ় হলো শর্করা থাকে, গাঢ় শর্করা, কিশমিশের ভিতরে হলো গাঢ় শর্করা থাকে। আর এই কিশমিশের যে বাইরের পর্দাগুলা, এগুলা তোমার অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, হ্যাঁ, অর্ধভেদ্য পর্দা দিয়ে কিশমিশের বাইরের যেই পর্দাটা, এটা কি অর্ধভেদ্য পর্দা, আর ভিতরে থাকে হলো গাঢ় শর্করা। তাহলে তুমি যখন এই কিশমিশ গুলা পানিতে দিলা, তখন আমরা জানি যে অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে এই দ্রাবক অণু প্রবেশ করতে পারে। তাহলে পানি যেহেতু দ্রাবক, এই পানিটা অর্ধভেদ্য পর্দা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে, আবার বাইরেও যেতে পারে। কিন্তু আমরা বলছি যে অর্ধভেদ্য পর্দায় দ্রব চলতে পারে না। এই যে যে গাঢ় শর্করা, কঠিন যে গাঢ় শর্করা, এটা হলো কি তোমার দ্রব, হ্যাঁ, এই গাঢ় শর্করাটা কি দ্রব। তাহলে অর্ধভেদ্য পর্দার ক্ষেত্রে এই শর্করা বাইরে যাইতে পারবে না, কিন্তু দ্রাবক বা পানি এটা ভিতরেও যাইতে পারবে, আবার বাইরেও যাইতে পারবে পানিটা, কিন্তু শর্করা যাইতে পারে না। আচ্ছা, তাহলে কি হয় এই কিশমিশের ক্ষেত্রে, যে পানি, বাইরের পানিটা ক্রমাগত প্রবেশ করে, অর্ধবেদ পদার্থে প্রবেশ করে, এবং যার কারণে কি হয় এই কিশমিশটা ফুলে ওঠে। হ্যাঁ, আশা করি বুঝাতে পারছি। তাহলে কি হতো, ধরো এই পাশে হলো আমাদের সে পানি বা হালকা দ্রবণ, পানি পাতলা না, পানি পাতলা বা পানিকে আমরা কি বললাম, হালকা দ্রবণ পানি। এটা ধরো বাইরের অংশ, আর এটা হলো ভিতরের অংশ। হ্যাঁ, এই পাশেরটা কি তোমার ভিতরের অংশ। এখানে ধরো তোমার কি আছে, আমাদের সেই গাঢ় শর্করা আছে, গাঢ় শর্করা। তাহলে গাঢ় শর্করা, শর্করার গাঢ় দ্রবণ, এটা অবশ্যই ঘন, ঘন দ্রবণ, তাই না? কারণ আমরা প্রথমেই ব্যাপন বোঝার ক্ষেত্রে যে জানছিলাম যে কঠিন পদার্থের অণুগুলো ঘনীভূত অবস্থায় থাকে, রাইট? এটা আমরা শিখছি যে কঠিন পদার্থের অণুগুলো ঘন অবস্থায় থাকে। তাহলে যেহেতু শর্করা জাতীয় গাঢ় শর্করা দ্রবণ, তার মানে কি এটা এক ধরনের কঠিন পদার্থ, দ্রব, এবং এই দ্রবের অণুগুলো কি তাহলে কি ঘনীভূত অবস্থায় থাকে। এ কারণে আমরা কি বলতে পারি যে এই শর্করা গাঢ় দ্রবণটা হলো আমাদের ঘন দ্রবণ, হ্যাঁ।
আর পানির ক্ষেত্রে কি অণুগুলো ছড়ানো ছিটানো থাকে, সে কারণে কি পানিকে আমরা কি বলতে পারি, হালকা দ্রবণ। তাহলে শর্করাটা কি আমাদের, তাহলে শর্করা হলো আমাদের কি দ্রব অণু, হ্যাঁ, দ্রব অণু। শর্করাটা হলো আমাদের দ্রব অণু। আর এই হালকা দ্রবণ বা পানি এটা হলো কি দ্রাবক অণু। তাহলে আমরা কিসমিসের ক্ষেত্রে কি দেখলাম, যে এই হালকা দ্রবণ শর্করার মধ্যে প্রবেশ করে, কিসমিসের ভিতরে প্রবেশ করে এবং কিসমিসটাকে ফুলিয়ে তোলে, হ্যাঁ। তার মানে কি, তার মানে হলো দ্রাবক অণু এই অর্ধবেদ্য পর্দা দিয়ে ভিতরে প্রবেশ করে, এটাই তো আমরা বলতে পারি। এখন তার মানে আমরা কি বলতে পারি, যে এখান থেকে আমরা তাহলে কি দেখলাম, যে দ্রাবক অণু হালকা ঘনত্বের বা কম ঘনত্বের, দ্রাবক অণু দ্রাবক অণু কম ঘনত্ব থেকে কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের স্থানে যাচ্ছে, অধিক ঘনত্বের স্থানে যাচ্ছে, হ্যাঁ। তাহলে দ্রাবক অণুটা কম ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের স্থানে যাচ্ছে। এটাই তো আমরা দেখছি, যে পানি বা হালকা দ্রবণ, পানির হালকা দ্রবণ, হ্যাঁ, সেটা কি করছে, শর্করা গাঢ় এই অর্ধবেদ্য পর্দা দিয়ে, এটা হলো অর্ধবেদ্য পর্দা, এটার ভিতর দিয়ে এই গাঢ় শর্করা দ্রবণের সাথে যুক্ত হচ্ছে। তার মানে কি কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দিকে যাচ্ছে। তাহলে এই যে যেই প্রক্রিয়াটা কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণে যাওয়া, এটাকে আমরা বলি হলো অবিস্রবণ। ক্লিয়ার? তাহলে অর্ধবেদ্য পর্দার, তাহলে অবিস্রবণের ক্ষেত্রে আমরা কি, আমরা দেখতে পাচ্ছি যে অবিস্রবণের ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দা লাগবে অবিস্রবণ হওয়ার জন্য। অর্ধবেদ্য পর্দার উপস্থিতি থাকতেই হবে, হ্যাঁ। তাহলে অবিস্রবণের ক্ষেত্রে আমরা এক বাক্যে বলতে পারি যে অর্ধবেদ্য পর্দার উপস্থিতিতে, অর্ধবেদ্য পর্দার উপস্থিতিতে কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণে দ্রাবক অণুর চলাচলকেই অবিস্রবণ বলা হয়। আশা করি বুঝাতে পারছি। তাহলে অবিস্রবণ কি, যে অবিস্রবণ হলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যে প্রক্রিয়ার মাধ্যমে যায় সেটাই আমাদের অবিস্রবণ। আশা করি বুঝাতে পারছি। এখন তাহলে আমরা অবিস্রবণের তাহলে এখন আমরা অবিস্রবণের গুরুত্বটা কি সেটা দেখি। আচ্ছা, আমরা জানি যে আমাদের উদ্ভিদ, আমরা তো দেখলামই, বা আমরা তো জানি যে উদ্ভিদ হলো মাটি থেকে পানি সংগ্রহ করে, পানি শোষণ করে, এবং এই উদ্ভিদের যে মূলগুলো মাটির অনেক গভীরে থাকে, হ্যাঁ। উদ্ভিদের মূলগুলো হলো মাটির গভীরে থাকে। এটা ধরো তোমার মাটির কণা, হ্যাঁ। এই মাটির কণার ভিতরে কি আমাদের যে উদ্ভিদের মূল বা শিকড়, হ্যাঁ, মূলরোগ, যে শিকড় আছে না ছোট ছোট, এই শিকড়কে আমরা বলি হলো মূলরোগ। কি বলি? মূলরোম বলি। এই ছোট ছোট শিকড় হলো মাটির কণার ফাঁকে আটকে থাকে, এরকম। এই যে গোল গোল যেগুলো দিলাম না, এগুলো তোমার মাটির কণা, মাটির কণা।
হ্যাঁ, আর এটা হলো ধরো আমাদের উদ্ভিদের এই যে এই অংশটা, এটা হলো আমাদের উদ্ভিদের মূলরম। হ্যাঁ, এটা হলো আমাদের উদ্ভিদের মূলরম, ছোট ছোট শিকড়গুলা উদ্ভিদের। হ্যাঁ, সেটাতে আমরা কি বলি? মূলরম বলি। আর শিকড়কে মূল বলা হয়। আচ্ছা, এই মাটির কণার ফাঁকে ফাঁকে পানি পাওয়া যায়। হ্যাঁ, পানি থাকে, মাটির কণার ফাঁকে ফাঁকে পানি থাকে। এই পানিগুলাকে বলা হয় হলো কৈশিক পানি। কৈশিক পানি, কৈশিক পানি। তাহলে আমাদের এই উদ্ভিদ তার মূলরমের মাধ্যমে এই কৈশিক পানিগুলো শোষণ করে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এই যে যে শোষণটা করতেছে, এই শোষণটাই মূলত অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে করে। কিভাবে করে? আমাদের এই মূল, হ্যাঁ, আচ্ছা মূলটা একটু বড় করে এঁকে দেখি। আমাদের মূলরোম, হ্যাঁ, মূলরোমের মাধ্যমে মূলত আমাদের উদ্ভিদগুলো পানি শোষণ করে। মূলরোমটা দেখতে কিরকম? হ্যাঁ, তাহলে এই যে যে মূলের যে একবারে আগার অংশ, এটাকে বলা হলো মূলত্র। মূলত্র, হ্যাঁ। আর এই যে যে এতটুকু অংশ, এই জায়গায় একটু চাপা চাপা অংশ, তাই না? এখন প্রথমে মোটা ছিল, তারপর এরকম করে সরু হয়ে গেল। এই সরু অংশটা হলো তোমার কোষ সৃষ্টিকারী অঞ্চল। কোষ সৃষ্টিকারী অঞ্চল, সৃষ্টিকারী অঞ্চল। হ্যাঁ, আর এটা হলো এই যে যেই এই যে দাগ দাগ, এটা হলো তোমাদের মূলরোম। মূলরোম, এই মূলরোমের মাধ্যমে উদ্ভিদ হলো পানি শোষণ করে। তাহলে এই মূলরোমের বাইরের যে লেয়ারটা, সেটা হলো তোমাদের, সেটা হলো কলয়েড ধর্মী। হ্যাঁ, মূলরোমের বাইরে থাকে স্টার্চ, সেলুলোজ, জিলিটিন। এই উপাদানগুলো দিয়ে মূলরোমের বাইরের অংশগুলো কি আবৃত থাকে। হ্যাঁ, তাহলে এই মূলরোমের বাইরের যে স্টার্চ, সেলুলোজ, জিলেটিন, এগুলো হলো আমাদের কলয়েড ধর্মী পদার্থ। হ্যাঁ, আর কলয়েড ধর্মী পদার্থ সবসময় পানি শোষণ করে। স্টার্চ, সেলুলোজ, জিলেটিন এগুলোর কাজে কি? পানি শোষণ করা। হ্যাঁ, যেহেতু এগুলো কি কলয়েড ধর্মী পদার্থগুলোই পানি শোষণে কাজ করে। এই কলয়েড ধর্মী পদার্থগুলো যে প্রক্রিয়ায় পানি শোষণ করে, সেটাকে আমরা বলি হলো ইমোবাইবেশন প্রক্রিয়া। হ্যাঁ, সেটাকে আমরা কি বলি? খাতায় লিখে রাখতে পারো যে কলয়েড ধর্মী পদার্থগুলো যে প্রক্রিয়ায় পানি শোষণ করে তাকে ইমোবাইবেশন প্রক্রিয়া বলা হয়, ইমোবাইবেশন বলা হয়। এটা তোমার কতে আসে। হ্যাঁ, ইমোবাইবেশন কি? আচ্ছা, তাহলে উদ্ভিদদের ক্ষেত্রে কি হয় যে প্রথমে যে ভাইরাল লেয়ার, যেগুলো কলয়ধর্মী পদার্থ, কলয়ধর্মী পদার্থ তার মানে কি ইমোবাইবেশন প্রক্রিয়ায় বাইরের যে অংশ, মূলরোমের বাইরের যে অংশ, এটা হলো তোমার কোষ প্রাচীর। হ্যাঁ, কোষ প্রাচীর। উদ্ভিদের প্রত্যেকটা কোষেই কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকে। তাই মূলরোম যেহেতু একটা কোষ, তাহলে এটাও কি তোমার এই কোষ প্রাচীর দিয়ে আবৃত থাকে। হ্যাঁ, আচ্ছা, কোষ প্রাচীর দিয়ে কি আবৃত থাকে। এই কোষ প্রাচীরটা হলো ভেদ্য, যার কারণে পানি খুব সহজেই প্রবেশ করতে পারে। প্রবেশ করার পর এই মূলরোমের আরেকটা লেয়ারে আসে। এই লেয়ারটা, এই মূলরোমের যে লেয়ারটা, এই কোষ প্রাচীরের পরে কি মূলরোমের লেয়ার, এই লেয়ারটা মূলত প্লাজমা পর্দা দিয়ে আবৃত। হ্যাঁ, এই প্লাজমা পর্দাটা কি পর্দা? কোষ প্রাচীরের ভিতরে কি থাকে? প্লাজমা পর্দা। প্লাজমা পর্দা, প্লাজমা পর্দা। এই প্লাজমা পর্দাটা হলো অর্ধবেদ্য, অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা। তাহলে উদ্ভিদের একবারে বাইরে যে কোষ প্রাচীর, সেটা হলো ভেদ্য, সেটা কি? ভেদ্য পর্দা। এবং কোষ প্রাচীরের ভিতরে
যে প্লাজমা পর্দা আছে সেটা হলো অর্ধবেদ্য পর্দা। হ্যাঁ, তাহলে অর্ধবেদ্য যেহেতু পর্দা, তাহলে অর্ধবেদ্য পর্দা যে প্রক্রিয়ায় পানি শোষণ করে সেটাকে আমরা কি বলি? অবিশ্রবণ প্রক্রিয়া। তাহলে মূলত আমাদের এই উদ্ভিদ অবিশ্রবণ প্রক্রিয়ায় পানিটা শোষণ করে, যেহেতু অর্ধবেদ্য পর্দার উপস্থিত আছে। তাহলে প্রথমত আমরা বলতে পারি পানি শোষণ। পানি যে শোষণটা হয় সেটা মূলত অবিশ্রবণ প্রক্রিয়ার কারণেই হয়ে থাকে। হ্যাঁ, এবং এই যে পানি শোষণ করলো, প্রথমে কোষটা কি শুষ্ক অবস্থায় ছিল। আমরা সেই কিসমিসের উদাহরণটা পড়ার সময় দেখলাম যে কিসমিসের ভিতরে কি শর্করার শুকনো একটা গাঢ় দ্রবণ থাকে, এবং এটা পানি পাওয়ার পর এটা কি আহ হালকা হয় এবং কি এটা ফুলে ফেঁপে ওঠে। হ্যাঁ, তাহলে ঠিক একইভাবে এই কোষের মধ্যে, উদ্ভিদের বিভিন্ন কোষের মধ্যে এরকম শুকনো শুকনো উপাদান থাকে। হ্যাঁ, ঘন দ্রবণ থাকে। তো কি হয়, যখন এই প্লাজমা পর্দা দিয়ে পানি প্রবেশ করে, তাহলে পানি প্রবেশ করলে কি হয়, যেমন ধরো চিনি। হ্যাঁ, চিনিকে পানির সাথে দ্রবীভূত করলা, তাহলে কি এটা দ্রবণ হয়ে গেল, তাই না? বা রস, হ্যাঁ, চিনি প্লাস পানি, তাহলে কি একটা রস হয়ে যায়। রসের বা ধরো এটা কি শরবত হয়ে গেল। হ্যাঁ, তাহলে যখন বাইরে থেকে এই প্লাজমা পর্দা বা অর্ধবেদ্য পর্দা দিয়ে পানি প্রবেশ করে, তখন কি এটার সাথে মিশ্রিত হয়ে কি একটা রস রসের সৃষ্টি করে। হ্যাঁ, দ্রবণের সৃষ্টি করে। তাহলে যে রসটা হলো এটার আমরা কোষ রস বলতে পারি। ঠিক আছে, যে মিশ্রিত হয়ে যে দ্রবণটা তৈরি করে পানি এবং কোষের ভিতরকার উপাদান দিয়ে, সেটাকে আমরা কি বলি? কোষ রস বলি। তাহলে এই অবিশ্রবণ প্রক্রিয়ার কারণে কোষের কোষ রসের স্ফীতি ঘটে। স্ফীতি ঘটে। বুঝতে পারলাম যে আমাদের অর্ধবেদ্য পর্দা, এটার এটা দিয়ে আমাদের কোষের মধ্যে পানি প্রবেশ করে, যার কারণে কি আগে কোষের মধ্যে যে দ্রবণটা, এটা যে রসটা, এটা কি কম ছিল। পানি যোগ করার কারণে কি আরো কোষ রসের পরিমাণটা কি বাড়লো। যেমন প্রথমে কি এতটুকু পানি ছিল, আরো পানি প্রবেশ করার কারণে কি, সরি ফোন এসে বসছিল। তাহলে আমরা কি বলতেছিলাম যে প্রথমে কি কোষের মধ্যে হালকা পরিমাণ আম, পানি ছিল বা দ্রবণ ছিল। বাইরে থেকে যখন পানি প্রবেশ করলো, তাহলে কি কোষের ভিতরকার যে পানিগুলো এগুলো বাড়লো বা কোষ রসের পরিমাণ কি বাড়ে। তাহলে অবিশ্রবণ প্রক্রিয়ার কারণে কি কোষ রসের স্ফীতি ঘটে। কোষ রস আগে কম ছিল, পরবর্তীতে কি হয় বেশি, কোষ রসের পরিমাণটা বাড়ে। সেটাকে আমরা কি বলি? স্ফীতি। স্ফীতি বলতে পারি। তাহলে অবিশ্রবণের প্রথম গুরুত্বটা কি? অবিশ্রবণের মাধ্যমে মূলত উদ্ভিদ পানি শোষণ করতে পারে। আর দ্বিতীয়ত কি, কোষ রসের স্ফীতি ঘটে। হ্যাঁ, যার কারণে কি উদ্ভিদদের পাতায় পাতায় কি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পানির সরবরাহ নিশ্চিত হয়। পাতা সচল থাকে উদ্ভিদদের। হ্যাঁ, যার কারণে কি হয়, উদ্ভিদদের পাতা সচল থাকে। তাহলে অবিশ্রবণের কারণে আর কি হয়, পাতা সচল থাকবে, পানি যেহেতু সরবরাহ হয়। হ্যাঁ, আর যদি পানি যদি সরবরাহ না হইতো পাতায়, তাহলে কি পাতা শুকিয়ে যেত, কুচকে যাবে। হ্যাঁ, আবার এই পানি যেহেতু সরবরাহ নিশ্চিত হয়, তার কারণে ফুলের পাপড়ি খুলতে পারে বা বন্ধ করতে পারে অবিশ্রবণের কারণে। পানি পানি যদি সরবরাহ করতে পারে, তাহলে ফুলের পাপড়ি খুলে বা বন্ধ হয়। হ্যাঁ, খুলে বা বন্ধ হতে পারে। আচ্ছা, তাহলে অবিশ্রবণের গুরুত্বতে আমরা কি বলতে পারি, যে পানি শোষণে অবিশ্রবণ প্রক্রিয়া ভূমিকা রাখে। তারপর অবিশ্রবণের কারণে কোষ রসের স্ফীতি ঘটে, যার কারণে
পাতা স্ফীতি ঘটে, হ্যাঁ, কোষ রসের স্ফীতি ঘটে। তারপর এই যে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি উদ্ভিদ দেহে প্রবেশ করছে, যার কারণে পাতা সচল থাকছে, ফুলের পাপড়ি খুলছে বা বন্ধ হতে পারছে। হ্যাঁ, তাহলে এগুলোই আমরা ব্যাখ্যা করে বলে দেব যে অভিস্রবণের গুরুত্বতে কি বলবো, যে অভিস্রবণের কারণে পানি শোষণ, উদ্ভিদ তার দেহের জন্য প্রয়োজনীয় পানি শোষণ করতে পারে। অভিস্রবণের কারণে কোষরসের ঘনত্ব, কোষরসের আহ স্ফীতি ঘটে, যার কারণে কি কোষরসের ঘনত্বটা আহ কি কমে যায়, যার কারণে কি আন্তঃঅভিস্রবণে সহায়ক ভূমিকা পালন করে, যার কারণে উদ্ভিদ মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করতে পারে। তৃতীয়ত, আম, মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণের কারণে উদ্ভিদের সকল অঙ্গে পানি সরবরাহ করা নিশ্চিত করা সম্ভব হয়, যার কারণে পাতা সচল থাকে, ফুলের পাপড়ি খুলতে পারে বা বন্ধ হতে পারে। এটাই হলো গুরুত্ব। তাহলে পরীক্ষা আসলে কি আসতে পারে, যে এই কিসমিসের উদাহরণটা দিয়ে দিতে পারে, হ্যাঁ, যে সজীব এক গ্লাস পানিতে কিসমিস রাখলো এবং কিছুক্ষণ পর দেখা গেল কিসমিসটা ফুলে ফেপে উঠছে। হ্যাঁ, তাহলে তোমাকে কোশ্চেন করবে যে উদ্দীপকের ঘটনাটি কোন প্রক্রিয়াকে নির্দেশ করছে? অবশ্যই কি অভিস্রবণ প্রক্রিয়াকে নির্দেশ করছে। তাহলে কি অভিস্রবণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিবে, অভিস্রবণটা কি। হ্যাঁ, অভিস্রবণের ভিতরে কি অভিস্রবণের ক্ষেত্রে কি হয়, যে হালকা দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণে যায়, সেটাই কি অভিস্রবণ বা অসমোসিস। এরকম ভাবে অভিস্রবণ সম্পর্কে ব্যাখ্যা আর উদাহরণ দিয়ে দিলেই তোমার গটা শেষ অ্যান্সার করা। তারপর ঘতে কি বললো, যে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি পরিবেশের ভারসাম্য রক্ষায় কি কি ভূমিকা রাখে। তাহলে তুমি সেটা ব্যাখ্যা করার ক্ষেত্রে এগুলা বলবা, যে অভিস্রবণ প্রক্রিয়া কি। অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করতে পারে। অভিস্রবণের কারণে কোষরসের স্ফীতি ঘটে, যার কারণে উদ্ভিদদের ভিতরকার কোষরসের ঘনত্বের পরিমাণ পরিবর্তিত হয়, যার কারণে উদ্ভিদ মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করতে পারে। ঠিক আছে। 3 নম্বরে কি বলবা, যে অভিস্রবণের কারণে উদ্ভিদ মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করতে পারে, যার কারণে পাতা সচল থাকে, ফুলের পাপড়ি খুলতে পারে বা বন্ধ করতে পারে। এগুলো লেখা দিলে কি তোমার অ্যান্সার, ব্যাখ্যা করে লেখা দিলে তুমি সম্পূর্ণভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে আশা করি আমরা অভিস্রবণটাও ক্লিয়ার হলাম। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে উদ্ভিদ অভিস্রবণের মাধ্যমে প্রচুর পরিমাণ পানি মাটি থেকে শোষণ করে। উদ্ভিদটা মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করে, কিন্তু সব পানি উদ্ভিদদের দেহের জন্য প্রয়োজন, মানে সব পানি উদ্ভিদ ব্যবহার করতে হয় না। যেমন আমরা মানুষরা প্রচুর পরিমাণ পানি গ্রহণ করি, কিন্তু সব পানি আমাদের দেহের জন্য লাগে না, যতটুক লাগে ততটুক ব্যবহার করি, আর বাকিগুলো কি আবার পরিবেশ বাইরে ছেড়ে দিই মলমূত্র আকারে। হ্যাঁ, উদ্ভিদের ক্ষেত্রেও সে একই রকম। উদ্ভিদ পরিবেশ থেকে প্রচুর পরিমাণ, মাটির নিচ থেকে প্রচুর পরিমাণ পানি নিচ্ছে, কিন্তু এই পুরো পানি তার লাগে না, যতটুক লাগে সে ব্যবহার করে, বাকিগুলো সে এই প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে ছেড়ে দেয়। হ্যাঁ, কিভাবে ছাড়ে? উদ্ভিদের যে পাতা, হ্যাঁ, এটা হলো আমাদের উদ্ভিদের পাতা। এই পাতার আহ, একটা কোষ, হ্যাঁ, পাতার ভিতরকার কোষ, এই পাতার মাঝখানে একটা ছিদ্র থাকে, সেটাকে আমরা বলি হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র।
রন্ধ্র। এবং পত্ররন্ধ্রের বাইরে যে পত্ররন্ধ্রের পাশেই থাকে হলো রক্ষী কোষ। রক্ষী কোষ। তাহলে পাতার যে কোষগুলা, হ্যাঁ, কোষগুলার আম, পাতাকে যদি আমরা আরো জুম করি দেখতে পারবো যে পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে বা পাতার মধ্যে একটা ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে মূলত যেই আম, ছিদ্র দিয়ে মূলত উদ্ভিদ এই পানিগুলো প্রজবেদন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয়। হ্যাঁ, কারণ সব পানি তো লাগে না, এবং অতিরিক্ত পানি যেহেতু শোষণ করছে, যেহেতু এত পরিমাণ পানি দরকার নেই, সে কারণে সে কি করে উদ্ভিদ এই পত্ররন্ধ্রের মাধ্যমে প্রজবেদন প্রক্রিয়ায় পানি জলীয় বাষ্প আকারে ত্যাগ করে। তাহলে যে প্রক্রিয়ায় উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে অভিস্রবণের মাধ্যমে শোষিত পানিকে জলীয় বাষ্প আকারে নির্গমন করে, তাকেই মূলত আমরা প্রজবেদন বলে থাকি। আশা করি বুঝতে পারছি। এখন প্রজবেদনের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি। গুরুত্ব, প্রজবেদনকে আমরা অনেকেই নেসেসারি ইভিল বলে থাকি। নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় হ্যাঁ, প্রয়োজনীয় প্রয়োজনীয় ইংলিশে কি বলি? নেসেসারি এভিল। ইভিল। ইভিল মানে কি? শয়তান বা উপদ্রব, মানে প্রয়োজনীয় উপদ্রব, প্রয়োজনীয় শয়তান। নেসেসারি ইভিল কে যদি একসাথে বলি তাহলে কি? প্রয়োজনীয় উপদ্রব। হ্যাঁ, মানে প্রয়োজনীয় খারাপ জিনিস এরকম। প্রয়োজনও, তবে ক্ষতিকরও হইতে পারে। যেমন এই যে প্রজবেদন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার দেহ থেকে প্রচুর পরিমাণ পানি নির্গমন করতেছে, এর কারণে উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে। তাই আপাতত দৃষ্টিতে প্রজবেদনকে ক্ষতিকারক প্রক্রিয়া বলে মনে করা হয়, কিন্তু এর ক্ষতিকারক ইফেক্টের বাইরেও, ক্ষতিকারক প্রভাবের বাইরেও কিছু আহ, ভালো দিকও আছে। ভালো দিকটা কি? এই যে উদ্ভিদ তার দেহ থেকে পানি নির্গমন করতেছে, এখন উদ্ভিদ তো অভিস্রবণের মাধ্যমে প্রচুর পরিমাণ পানি আম, কি করতেছে? শোষণ করতেছে, দেহে নিচ্ছে। কিন্তু সব পানি তো আর উদ্ভিদের জন্য প্রয়োজন নাই। তো কিছু পরিমাণ ব্যবহার করে, আর কিছু পরিমাণ কি এগুলো দরকার নেই, তাহলে বাইরে নিঃসরণ করে দিতে হবে। এবং এই নিঃসরণটা প্রজবেদনের মাধ্যমে ঘটে। আর এই যার কারণে কি উদ্ভিদ তার ভিতরে যে পানির চাপটা ছিল এটা কমে যায়। হ্যাঁ, পানির চাপ মুক্ত হয়। তাহলে চাপ মুক্ত হওয়া এটা একটা আহ, ভালো দিক, যে উদ্ভিদ কি পানির চাপ থেকে মুক্ত হয়। উদ্ভিদ পানির চাপ থেকে মুক্ত হয়, চাপ থেকে মুক্ত হতে পারে। এটা হলো প্রজননের একটা ভালো দিক। তারপর এই যে উদ্ভিদ তার দেহ থেকে পানি নিঃসরণ করলো, যার যার কারণে জাইলেম বাহিকায় জাইলেম বাহিকায় পানির টান সৃষ্টি হয়। হ্যাঁ, জাইলেম বাহিকায় পানির টান সৃষ্টি হয়, যার কারণে কি আবার সেই উদ্ভিদ পানির পানির কি অভাব সৃষ্টি হচ্ছে, টান সৃষ্টি হচ্ছে, যার কারণে উদ্ভিদ আবার অভিস্রবণ প্রক্রিয়ায় পানি নিতে থাকে। তাহলে দ্বিতীয় যে গুরুত্বটা দেখলাম সেটা হলো এই প্রজবেদনের কারণে মূলত উদ্ভিদ কন্টিনিউয়াস অভিস্রবণের মাধ্যমে পানি শোষণ করতে পারছে। তাহলে অভিস্রবণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেও কি প্রজবেদন প্রভাব রাখছে। তাহলে কি প্রজবেদনের কারণে জাইলেম বাহিকায় পানির টান সৃষ্টি হয়, যার কারণে উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় ক্রমাগত পানির সরবরাহ নিশ্চিত করতে পারছে। এটাই হলো প্রজবেদনের গুরুত্ব। হ্যাঁ, এখন তাহলে এরকম একটা উদাহরণ দিয়ে তোমাদের
বা তোমাদের কোয়েশ্চেন করতে পারে যে প্রতিবেদনকে ক্ষতে আসে, এটা মূলত যে প্রতিবেদনকে প্রয়োজনীয় উপদ্রব বা নেসেসারি ইভিল কেন বলা হয়? উত্তরে কিভাবে লিখতে পারো যে প্রতিবেদনের মাধ্যমে উদ্ভিদ তার দেহ থেকে প্রচুর পরিমাণ পানি নির্গমন করে বা বের করে দেয়। এর কারণে উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে। আপাতত দৃষ্টিতে প্রতিবেদন ক্ষতিকারক মনে হলেও এর অনেক উপকারিতাও রয়েছে। অভিস্রবণের মাধ্যমে উদ্ভিদ প্রচুর পরিমাণ পানি তার দেহে শোষণ করে, যার কারণে উদ্ভিদদের মধ্যে পানির চাপের সৃষ্টি হয়। প্রতিবেদনের মাধ্যমে পানি জলীয় বাষ্প আকারে নির্গমনের কারণে উদ্ভিদ এই পানির চাপ থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে, তারপর বলতে পারো যে প্রতিবেদনের কারণে জাইলেম বাহিকায় পানির টানের সৃষ্টি হয়, যার কারণে উদ্ভিদ পানির টান সৃষ্টি হয়, যার কারণে উদ্ভিদ আবার অভিস্রবণের মাধ্যমে প্রচুর পরিমাণে পানি শোষণ করতে পারে। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, তাহলে এতক্ষণে আমরা ব্যাপন কি, ব্যাপনের গুরুত্বটা কি, অভিস্রবণটা কি, তারপর তোমার প্রতিবেদনটা কি, প্রতিবেদনের গুরুত্ব কি, এগুলো সম্পর্কে জানলাম। তাহলে এগুলো যদি আমরা ভালো করে বুঝে থাকি, তাহলে এখন আমরা জানবো যে উদ্ভিদ কিভাবে, তাহলে এখন আমরা জানবো যে উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে। হ্যাঁ, আগের গুলা যদি ভালো করে বুঝে থাকি তাহলে এটা বুঝতে এখন আমরা খুব সহজেই ক্যাচ করতে পারবো। আচ্ছা, আমরা আরো আগেও দেখাইছিলাম যে উদ্ভিদ মূলরোমের মাধ্যমে পানি শোষণ করে এবং উদ্ভিদের যে মূলটা সেটা দেখতে এরকম। হ্যাঁ, তাহলে এই যে যে সরু অংশটা এটা কি কোষ সৃষ্টিকারী অঞ্চল, কোষ সৃষ্টিকারী অঞ্চল, এটা কি তোমার মূলত্র। আর এটা হলো তোমার এই যে যেই ছোট ছোট যে শিকড়ের মতো অংশ, সেটা হলো তোমার মূল রোম। হ্যাঁ, মূল মূল রোম। হ্যাঁ, মূল রোম। আচ্ছা, এখন আমরা জানি যে উদ্ভিদ কি করে। তোমার এই যে আমার এই মূল রোম গুলো, এটা ধরে হলো মূল রোম। হ্যাঁ, আর মূল রোম কি মাটির সূক্ষ্ম কণা, মাটির সূক্ষ্ম কণার ভিতর থাকে। হ্যাঁ, এগুলা গোল গোল, এটা হলো মাটির সূক্ষ্ম কণা, মাটির সূক্ষ্ম কণা। সূক্ষ্ম কণার মধ্যে কি মূলরোম গুলো থাকে, মানে মূলরোম গুলো কি মাটির সূক্ষ্ম কণার ভিতর প্রবেশ করে। আর এই মাটির শুকনো কণার পাশে পাশে পানি থাকে। এই পানিগুলোকে আমরা কি বলি? কৈশিক পানি। কৈশিক পানি। তাহলে উদ্ভিদ মূলত তার মূলরোমের মাধ্যমে এই কৈশিক পানিগুলো শোষণ করে, তার দেহের জন্য কি করে শোষণ করে এই কৈশিক পানিগুলো। আচ্ছা, এখন আমরা তো খনিজ লবণ খনিজ লবণ সম্পর্কে জানি। খনিজ লবণ কি একটা কঠিন পদার্থ। হ্যাঁ, তাহলে এই কঠিন পদার্থকে উদ্ভিদের পক্ষে সরাসরি শোষণ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? উদ্ভিদের যে পর্দাটা সেটা মূলত কি অর্ধবেদ্য পর্দা বা প্লাজমা পর্দা। এই প্লাজমা পর্দার মাধ্যমে উদ্ভিদ পানি শোষণ করে থাকে। হ্যাঁ, তাহলে এই অর্ধবেদ্য পর্দা দিয়ে যে খনিজ লবণ এটা কি একটা কঠিন পদার্থ বাকি দ্রব জাতীয় পদার্থ। হ্যাঁ, কঠিন বাকি দ্রব জাতীয় পদার্থ। এই কঠিন বা দ্রব জাতীয় পদার্থ অর্ধবেদ্য পর্দা কি করতে পারে না, শোষণ করতে পারে না। হ্যাঁ, অর্ধবেদ্য পর্দা শুধু দ্রাবক অণু বা পানি শোষণ করতে পারে। তাহলে উদ্ভিদদের পক্ষে সরাসরি এই খনিজ লবণগুলো শোষণ করা সম্ভব নয়। তবে এই খনিজ লবণকে যদি আমরা পানির সাথে মিশিয়ে একটা দ্রবণ তৈরি করি,
তখন কি ওভারঅল সেটা পানি রইলো, হ্যাঁ, দ্রাবক মানে কি দ্রবণটা কি মূলত তরল জাতীয় পদার্থ হলো। তাহলে তরল জাতীয় পদার্থ আমরা জানি যে তরল জাতীয় পদার্থ অর্ধবেদ্য পদ্মা শোষণ করতে পারে। হ্যাঁ, তাহলে উদ্ভিদ সরাসরি খনিজ লবণ শোষণ করতে পারে না, তবে যদি পানির সাথে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে উদ্ভিদ সহজেই সেটা শোষণ করতে পারে। তাহলে উদ্ভিদ পানিতে দ্রবীভূত খনিজ লবণটাই শোষণ করে। তাহলে পানি সমৃদ্ধ যে খনিজ লবণ এটা শোষণ করার মাধ্যমেই উদ্ভিদের দেহে খনিজ লবণ প্রবেশ করে এবং এখান থেকে উদ্ভিদ খনিজ লবণ পেয়ে থাকে। এটা হলো একটা প্রক্রিয়া। এটাকে আমরা বলি হলো সক্রিয় শাসন। তাহলে পানিতে দ্রবীভূত থাকবে, তখন উদ্ভিদ পানিতে খনিজ লবণ দ্রবীভূত থাকবে, তখন উদ্ভিদ শোষণ করে ফেলবে সরাসরি। এটা হলো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া উদ্ভিদ প্রধানত খনিজ লবণ শোষণ করে থাকে। আরেকটা প্রক্রিয়া হলো নিষ্ক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণটা কি? এই যে কোষ সৃষ্টিকারী অঞ্চলে যে এই অংশটা, কোষ সৃষ্টিকারী অঞ্চল, হ্যাঁ, এই কোষ সৃষ্টিকারী অঞ্চল আয়ন শোষণ করতে পারে। আয়ন শোষণ করতে পারে। আয়ন কি সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, এটা আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে আলোচনা করব। আপাতত জেনে রাখি যে এই যে সরু অংশটা মূলের, এটা হলো বা কোষ সৃষ্টিকারী অঞ্চল, এটা আয়ন শোষণ করতে পারে। এই আয়ন শোষণকেই নিষ্ক্রিয় শোষণ বলে। হ্যাঁ, তাহলে এইটুকু অংশ যদি খনিজ লবণ যদি আয়ন আকারে থাকে, হ্যাঁ, আয়ন আকারে যদি থাকে, তখন এটা শোষণ করতে পারবে। তাহলে মোটা দাগে আমরা বলতে পারি উদ্ভিদ দুই প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে। একটা হলো সক্রিয় শোষণ। এই সক্রিয় শোষণ কিভাবে হয়? যে পানির সাথে খনিজ লবণগুলো দ্রবীভূত অবস্থায় থাকবে, হ্যাঁ, তারপর এই আমাদের যেই মূলরম সেটা পানি শোষণ করে নেবে সরাসরি, সাথে কি খনিজ লবণ শোষণ হয়ে গেল এটা। অথবা এই কোষ সৃষ্টিকারী অঞ্চলের মাধ্যমে এই খনিজ লবণের আয়নটা সরাসরি শোষণ করবে। এভাবে কি মূলত উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে থাকে। বুঝতে পারছি? এই যে কোষ সৃষ্টিকারী অঞ্চলের মাধ্যমে আয়ন শোষণ করছে, যেটাকে আমরা কি বলি? নিষ্ক্রিয় শোষণ বলি। আর এই যে কৈশিক পানির সাথে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় আছে, এটা মূল দিয়ে শোষণ করলো সরাসরি, এটাকে আমরা বলি হলো সক্রিয় শোষণ। তাহলে আমরা বুঝতে পারলাম উদ্ভিদ সক্রিয় শোষণ ও নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে খনিজ লবণ শোষণ করে থাকে। আশা করি বুঝাতে পারছি। এখন আমরা আলোচনা করি এই যে উদ্ভিদ মাটি থেকে যে পানিটা শোষণ করে, এটা কিভাবে পরিবহন হয়। হ্যাঁ, আবার আবার দেখবা যে তুমি যে উদ্ভিদ পাতায় খাদ্য তৈরি করে। এখন খাদ্যটা তৈরি করে পাতায় রাখলে তো হবে না। পাতার এই তৈরিকৃত খাদ্য পুরা দেহে ছড়াই দিতে হবে, কারণ প্রত্যেকটা কোষের জন্য কি এনার্জি দরকার, খাদ্য দরকার। তো এটাও কি পরিবহন করা দরকার, পৌঁছায় দেওয়ার দরকার। উদ্ভিদ কিভাবে এই পরিবহনটা করে সেটা আমরা জানি। এই যে আমাদের উদ্ভিদটা, এটা মাটি থেকে পানি শোষণ করে। আচ্ছা, একটা পাতার চিত্র আঁকি। হ্যাঁ, ধরো এটা হলো আমাদের উদ্ভিদের কাণ্ড, আর এটা হলো তোমার পাতা। ঠিক আছে? তাহলে উদ্ভিদ কি করে? এই মাটি থেকে পানি শোষণ করে, এবং পানি শোষণ করে এই পানিগুলো একটা নির্দিষ্ট পথ দিয়ে যায় পাতায় যায় পৌঁছায়। হ্যাঁ, H2O বা পানি, এটা কি মাটি থেকে শোষণ করে, তারপর এটা কি কাণ্ড দিয়ে পাতায় পৌঁছায়। তাহলে একটা নির্দিষ্ট পথ দিয়ে এই পানিগুলো যাচ্ছে পাতায়। যে পথ দিয়ে যাচ্ছে সেটাকে বলে হলো আমাদের জাইলেম টিস্যু।
জাইলেম টিস্যু। তাহলে উদ্ভিদ যেই মাটি থেকে পানি শোষণ করে সেটা কি জাইলেম টিস্যুর মাধ্যমে পাতায় পৌঁছায়। পাতায় পৌঁছালো, পাতায় কি তোমার পানি পৌঁছালো, আবার পাতায় কি মূলত উদ্ভিদ রান্না করে, হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তাহলে পানি গেল, আবার কি বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড আসে। ঠিক আছে, এই যেভাবে জাইলেম টিস্যু দিয়ে কি পানিটা পাতায় পৌঁছালো, আবার পাতার যে পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করলো। তারপর দুইটা এই ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে খাদ্য তৈরি করে বা শর্করা তৈরি করে। হ্যাঁ, তাহলে কি হয়ে যায় এখানে খাদ্য তৈরি হয়। তারপরে খাদ্যটা কি করে অন্য পথ দিয়ে বিভিন্ন অঙ্গে পৌঁছায়। এটা নিচের অঙ্গে কাণ্ডে পৌঁছায়, আবার উপরের অংশ যেই আছে না, উপরের অংশে অন্যান্য অঙ্গ আছে, পাতা আছে, শাখা পোশাক আছে, সেখানে পৌঁছায়। তাহলে এই পাতায় তৈরি খাদ্য যেই পথ দিয়ে পৌঁছায় সেটার নাম হলো ফ্লোয়েম। ফ্লোয়েম টিস্যু। তাহলে উদ্ভিদ মাটি থেকে যে পানি শোষণ করে, শোষণকৃত পানিটা হলো জাইলেম টিস্যুর মাধ্যমে পাতায় পৌঁছায়। আর পাতায় তৈরি খাদ্য এটা হলো ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদদের বিভিন্ন দিকে পৌঁছায়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই মাটি থেকে পানিটা পাতায় পৌঁছা পৌঁছাচ্ছে, তার মানে হলো নিচ থেকে উপরে যাচ্ছে। এজন্য জাইলেম টিস্যুতে যে পানির পরিবহন হয় এটাকে ঊর্ধ্বমুখী পরিবহন বলা হয়। ঊর্ধ্বমুখী পরিবহন। কারণ কি ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে যাওয়া, হ্যাঁ, নিচ থেকে উপরে যাওয়া মানে কি ঊর্ধ্বমুখী। তাহলে পানিটা কি তোমার জাইলেম টিস্যুর মাধ্যমে পাতায় যাইতেছে, নিচ থেকে উপরে যাইতেছে। এজন্য জাইলেম টিস্যুর মাধ্যমে যে পরিবহন হয় সেটাকে আমরা ঊর্ধ্বমুখী পরিবহন বলি। আবার পাতায় খাদ্য তৈরি হইল, এই খাদ্য তোমার উদ্ভিদের নিচের যে অঙ্গাণুগুলো আছে, কাণ্ড, মূল, এদের তো শক্তি প্রয়োজন। এই শক্তির জন্য যে খাদ্যটা এদের কাছে পৌঁছানো দরকার। তাহলে কি করে এই খাদ্যটা নিচের দিকে যায়, কাণ্ড মূলের কাছে যায়। আবার এই খাদ্যগুলো উপরের দিকেও যাইতেছে, এই শাখা পোশাখা আছে উদ্ভিদের উপরের অংশ। তাহলে এই ক্ষেত্রে কি দেখতেছে যে নিচেও যাইতেছে উপরে যাইতেছে, দুই দিকে যাইতেছে। তাহলে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে মূলত আমাদের উভমুখী পরিবহন হইতেছে। উভমুখী পরিবহন পরিবহন কারণ পাতায় তৈরি যে খাদ্য এটা আম, নিচেও পরিবহন হইতাছে, উপরেও পরিবহন হইতাছে, দুই দিকে হইতাছে। তাহলে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে যে পরিবহনটা হয় সেটা হলো উভমুখী পরিবহন। তাহলে উদ্ভিদ মূলত জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতার তৈরি খাদ্য বা পানি এগুলা পরিবহন করে থাকে। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আমরা যা যা শিখলাম সেগুলা যদি একদম এক চিত্রে যদি একটু রিক্যাপ করতে চাই, একটু রিক্যাপ করি। যা যা আজকে শিখলাম সবগুলো এক চিত্রে একটু রিক্যাপ করি। এই যে যে উদ্ভিদটা, হ্যাঁ, উদ্ভিদটা মাটি থেকে পানি শোষণ করতেছে অবিশ্রবণ প্রক্রিয়ায়। অবিশ্রবণ প্রক্রিয়ায়, ঠিক আছে। তারপর আমরা প্রাণী বা মানুষ যে কার্বন ডাইঅক্সাইড বা প্রকৃতির যে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, সেটা যে ত্যাগ করতেছে এটা কি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদদের পাতার কাছে পৌঁছাইতেছে। তাহলে এটা কি ব্যাপন প্রক্রিয়া যাইতেছে। আর উদ্ভিদ যে এই মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করছে, এটা আবার তার দেহে পানির চাপ সৃষ্টি করে, সে কারণে কি করে সে পানি জলীয় বাষ্প আকারে ত্যাগ করে। সেটার আমরা বলি হলো প্রস্বেদন। প্রস্বেদন। তাহলে দেখতেই পারছি যে উদ্ভিদদের জীবন ধারণের ক্ষেত্রে এই এই তিনটা প্রক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এই তিনটা প্রক্রিয়া ছাড়া উদ্ভিদদের পক্ষে জীবন ধারণ করা সম্ভব না। মাধ্যম, উছিলা, আচ্ছা।
তাহলে আমরা প্রজবেদন কি, অভিস্রবণ কি, এটা সম্পর্কে আজকে জানতে পারলাম। তারপর আমরা জানলাম যে উদ্ভিদদের মূলের গঠনটা কিরকম। হ্যাঁ, তারপর উদ্ভিদ কিভাবে খনিজ লবণ শোষণ করে। তারপর আমরা জানতে পারলাম উদ্ভিদদের যেই দেহে যে পানি বা পাতায় তৈরি খাদ্য, এগুলা কিভাবে পরিবহন হয়, এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটা সম্পর্কে জানলাম। ওকে, অল রাইট। তাহলে আমরা আজকে আমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 3 ব্যাপন, অভিস্রবণ ও প্রজবেদন অধ্যায়টা পুরোপুরি ভাবে শেষ করতে পারছি, এবং ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, এর জন্য আমি সরি। তবে এই ক্লাসে আমি এই অধ্যায়ের যত খুঁটিনাটি বেসিক যতটুকু আমি জানি তা তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে। ক্লাসটি দেখে আর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।